দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। সত্য কইরা কত এত টাকা কই পাইছো? প্যাস প্যাস করিস না তো, কই পাইছি সেটা আমার হিসাব আছে, তোরে ভাবতে হবে না, রাখ। দীপার মিসক্যারেজ হয়েছে। শিট। এই প্যাচ প্যাচ করবি না তো, কানে ঠিক 3 আঙুল নিচে ঠাস করে চটকনা মারবো। হ্যাঁ জ্যোতি বলো। শোনেন, আমি না একটা খুব বিপদে পড়ছি, আপনি আমার একটু হেল্প করতে পারেন? আপনি সত্যি বলেছেন, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। ভালো আছিস রে? তুমি? তোমাকে বাসায় কে ঢুকতে দিয়েছে? তোমার বাসার ছেলেটা চাও দিয়েছে, খেয়েছি। এই দেখো। চা খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু তোমার হাতে আরেক কাপ খেতে পারলে মন্দ হয় না। এক্ষুনি বিদায় হও, যাও। হ্যাঁ বিদায় তো হবই, আমি তো এখানে বসে থাকার জন্য আসিনি। আমি এসেছি এখানে দুইটা কারণে। বলবো? মৌনতাই সম্মতির লক্ষণ ধরে নিচ্ছি, তাহলে বলি। প্রথমটা হইতেছে, তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছিল। ও কোথায়? তোমার বাসায় নেই, বাইরে। কেন? আজকে না শনিবার, ওর ছুটির দিন, ও বাইরে যাবে কেন? ছুটির দিন দেখেই ওকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তোমার এখানে আসার দ্বিতীয় কারণটা এখন বলো। দ্বিতীয় কারণটা হইতেছে, আমাকে তোমার সাথে একটু মার্কেটে নিয়ে যাবা। হোয়াট? আমি একটা ক্যামেরা কিনতে চাইতেছি, প্রফেশনাল ফটোগ্রাফি করব। তুমি যদি আমার সাথে যে একটু ক্যামেরাটা চয়েস করে দিতে। প্রফেশনাল ফটোগ্রাফি করবে তুমি? দেখো হাসান, সাত সকালে বাসায় এসে এসব ফাজলামির কোনো মানে হয়? আর এখানে ফাজলামি করতে যাবো কেন? সবাইকে দিয়ে সব কিছু হয় না। তোমার টাকা আছে, ক্যামেরা কেনা পর্যন্ত সব কিছু ঠিক আছে, কিন্তু ওই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি হবে না। শোনো তুমি প্লিজ, এইবারের যে ইচ্ছাটা এটা একদম ট্রু। তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ করবা। আশীর্বাদ করবো মানে? আরে বউয়ের আশীর্বাদ ছাড়া জীবনে কেউ কোনোদিন বড় হতে পেরেছে? আমি ক্যামেরাটা কিনবো, তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ দিবা না? তুমি না কি যে একটা চিজ, তুমি আল্লাহই জানো, আল্লাহই জানে কি চিজ, কি দিয়ে বানাইছে তোমারে।
নামেনি। ভূত বলছো কেন? তাহলে ফটোগ্রাফির কথা মাথায় আসলো কেন? আরে ফিল্ম করতে গেলে তো তোমার কম্পোজিশন জানতে হবে, আর কম্পোজিশন শিখতে গেলে তোমার ফটোগ্রাফির তো কোনো বিকল্পই নেই। এসব তোমাকে কে শিখিয়েছে? হ্যাঁ, কাকলি আবার একটা মেয়ে? তোমার জীবন কি শুধু নারীময়? চারপাশে শুধু নারী আর নারী, তাই না? আচ্ছা আমি কি করবো বলো তো? আমি তো কিছুই করি না, মেয়েরা আমার কাছে চলে আসে, আমি তো মানা করি, আমি চেষ্টা করি সবসময় দূরে থাকতে, কিন্তু কি করবো বলো, আমি না একটা জিনিস ভেবেই পাই না, আমার এই বয়সে আমি মেয়েদের কাছে এতটা পপুলার হই কি করে। তবে একটা বিষয় কিন্তু আমি খুবই সিরিয়াস। কি বিষয়? তোমার বিষয়। মানে কি? এলোরা, তুমি যদি দয়া করে আর একটা বার আমার কাছে ফিরে আসো, তাহলে কিন্তু দুনিয়ার সব মেয়ে বাদ, শুধু তুমি আর আমি, আমি আর তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবই তো বললাম তোকে, এখন বল আমি কি করব? তুই একটা কাজ কর, ওকে এখানে আসতে বল, বাকি ব্যবস্থা আমি করতেছি। কি করবি তুই? আরে আসতে বল না, ক্যারেক্টারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হতেছে। ওকে এখানে আন, দেখ আমি কি করি। ফোন লাগা। হ্যালো উর্মি। হ্যাঁ মিলন ভাই, মিলন ভাই আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন? কেন পারবো না, আমি তো তোমার বাসার সামনের রাস্তায় দাঁড়ানো। আমার বাসার সামনে রাস্তায় দাঁড়ানো? আসতে বল, আসতে বল। আচ্ছা মিলন ভাই আপনি বাসায় চলে আসেন। হ্যাঁ আসছি, আমি এক্ষুনি আসছি। শোনেন, আমার মনে হয় উনি আমাদের সাথে দেখা করবে না, চলেন আমরা চলে যাই। কেন চলে যাব? ওয়েট, তার সঙ্গে কথা না বলে প্রবলেম সলভ করা যাবে না। আপনারা কারা, কেন আসছেন? আমরা একটু সময় হবে 5 মিনিট কথা বলতে আপনার সঙ্গে? সময় দেওয়া যাবে, বাট যা বলার কুইক বলবেন। আমরা আসলে এসেছিলাম সেলিম সাহেবের ব্যাপারে কিছু কথা বলতে। সেলিম? সেলিম আবার সাহেব হলো কবে? আপনার কাছে তিনি সাহেব না হলেও আমার কাছে তিনি সাহেব। আপনার দোকানে ডাকাতি হয়েছে, এটা নিঃসন্দেহে খারাপ সংবাদ, খুব খারাপ, আপনার ক্ষতি হয়েছে, কিন্তু এই ডাকাতির সঙ্গে কোনোভাবেই সেলিম সাহেব জড়িত নন। দেখেন ভাইয়া, সেলিম খারাপ লোক হইতে পারে, দোকানে ঠিক মতন যাইতো না, ফাঁকিবাজি করতো, সবই আমি জানি, কিন্তু ডাকাতির সাথে জড়িত না। যে মানুষ তার বউরে দিয়া ধান্দা করাইতে পারে এবং সেই টাকায় ভাত খেতে পারে, সে ডাকাতি করতে পারে না। এক্সকিউজ মি, সেলিম সাহেব কিংবা তার স্ত্রী ব্যক্তিগত জীবনে কি করছেন কি করছেন না সেটি নিয়ে আলোচনা করতে আসেনি। আপনি কাইন্ডলি মেইন জায়গায় আসলে ভালো হয়, প্লিজ। আপনি কি? শপকাত। না মানে সেলিম আপনার কি হয়? কিছু না, আমি তার স্ত্রী, আই মিন জ্যোতির ফ্রেন্ড। ফ্রেন্ড? না কাস্টমার? যদি একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমি লোকটার সঙ্গে একা কথা বলতে চাই।
বস আপনি তো জোশ, দারুণ জিনিস বস। করেন কি বস? আমি জার্মানি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছি। বস আপনি তো মহাজ্ঞানী। শুনুন বস, আমি না আপনার এত ভনিতা করে কোনো কথা বলতে পারবো না। আপনাদের যা বলার আমি ডাইরেক্ট কিছু কথা বলি বস। জি বলুন। এই মায়াটা যে আপনার পছন্দ করে না বস, আপনি বোঝেন। আপনার মতো বস হ্যান্ডসাম, ড্যাশিং, এরকম পড়াশোনাওয়ালা, আমাকে মতো খ্যাত না, পকেটে পয়সা করির কোনো অভাব নাই, এইরকম একটা পোলারে উনি পছন্দ করবে না কেন? বস পৃথিবীতে যদি একটা ছেলেরে উর্মি পছন্দ করে সেটা তো আপনারই করা উচিত, ঠিক না বস? অবশ্যই। তারপরও উর্মি আপনারা পছন্দ করে না, কারণ ছেলেদের প্রতি উর্মির কোনো আকর্ষণ নাই। মানে? বস মানেটা কি আপনার খুলে বলতে হবে বস? আরে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তো এটা তো অহরহ ঘটতেছে। আপনি আমেরিকা কানাডা ভাইজা ভাইজা খাইছেন না বস? ওখানে আপনি দেখেন নাই মেয়ে মেয়ে, ছেলে ছেলে। বস কানাডাতে তো এটা ন্যাশনাল স্বীকৃতি দিয়ে দিচ্ছে। বস উর্মির আপনার পছন্দ না হলে কি হবে বস? আমার না আপনার হেভি পছন্দ হয়েছে বস। আমি উর্মির মতো ছেলে ছেলে। আজকে সারাদিন বস আমি আপনার সাথে থাকি বস। সব মানুষ মানুষকে সম্মান দিতে পারে না, আমি আপনার কাছ থেকে সেটা এক্সপেক্ট করি না। কিন্তু আপনি আমার বন্ধুকে এতটা অসম্মান করবেন বুঝতে পারেন। বুঝতে পারলে কি করতেন? তাকে নিয়ে আসতাম না, একা আসতাম। ডাকাতিতে কত টাকার ক্ষতি হয়েছে আপনার? 4 লাখ। আমি জানতাম 3 লাখ, পুলিশ বলেছে। জানতেনি যখন তখন আবার প্রশ্ন করছেন কেন? একটি চেক আছে। $3 লক্ষ ক্যাশ চেক, আগামীকালকের ডেট। আজ রাতের মধ্যে আপনি যদি সেলিম সাহেবের এগেনস্টে কেসটা উইথড্র না করেন, আমি ব্যাংককে বলে দেবো যেন চেকটা ক্যাশ না হয়। ওকে? এক্সকিউজ মি, আপনি কি করেন? আমি কবি। তা টাকাটা আপনি দিচ্ছেন কেন? নাকি কবিরা অনেক বড় মাপের মানুষ হয় সেটা প্রমাণ করার জন্য? বড় মাপের মানুষ হতে গেলে কবি হতে হয় না, মনটা একটু বড় হলেই হয়। আপনি চেষ্টা করেন, আপনিও পারবেন। কি বললো লোকটা? চলো যাই। আহা বলেন না। আজ রাতের মধ্যে পুলিশ সেলিম সাহেবকে ছেড়ে দেবে। সত্যি? হুম। আপনি ওনারা ম্যানেজ করলেন কেমনে? চলো তো পরে বলবো, আগে চলো কোথাও বসে কিছু খাই, খুব ক্ষুধা লেগেছে। না না, আগে গল্পটা শুনবো আপনি ওনারা ম্যানেজ করলেন কেমনে, তারপরে খাবো। কিছুই করতে হয়নি, তুমি যাওয়ার পর আমি তাকে বুঝিয়ে বললাম, সব কিছু হয়ে গেল, ব্যাস। ও মা, কেমনে কি? উনি আসলে লোকটা খুব একটা খারাপ না, অনেকদিন ধরেই তার দোকানে সেলিম সাহেব চাকরি করছে। সেও বিশ্বাস করে না যে সেলিম সাহেব এই ডাকাতির সঙ্গে জড়িত, কিন্তু হঠাৎ করে তার রাগ উঠে গেল, এই জন্যই কেসটা ফাইল করলো। কিন্তু বেসিকলি সে তোমার হাজব্যান্ডকে খুব পছন্দ করে। তাইলে আমার সাথে খারাপ ব্যবহার করলো কেন? আসলে মানে রাগ থেকে। আমি আসার সময় সে আমাকে সরি বলেছেন, আর আমাকে বলেছেন আমি যেন তোমাকে বুঝিয়ে বলি, তুমি যেন তার উপরে রাগ না করো।
চলেন না দুজনে মিলে ওনার একটু ধন্যবাদ দিয়ে আসি। না না, কোনো দরকার নাই, পরে কখনো যাওয়া যাবে, চলো। মিথ্যা সবসময় খুব একটা খারাপ নয়। মিথ্যার শক্তি কখনো কখনো সত্যের চেয়েও বেশি। এই যে মেয়েটি হাসি মুখে হাঁটছে, তার দু চোখে স্বপ্ন। কোনো সত্যই স্বপ্ন দেখাতে পারে না। সত্য সবসময় নির্মম। মিথ্যার জয় হোক। মানুষ কবিদের মতো অবলীলায় মিথ্যার কথা বলে। তোর একটা চিঠি আসছে মেইলে। কই? টেবিলের উপর। সাপ্তাহিক সুবর্ণ হেমন্ত সংখ্যা। প্রিয় বাবু, সুবর্ণর হেমন্ত সংখ্যা বের হলো। তোমার কোনো কবিতা ছাপাইনি, তারপরও পাঠালাম পত্রিকাটা। তুমি লেখাগুলো পড়ো। পরে যদি তোমার মনে হয় তোমার লেখা ছাপানো উচিত ছিল, তাহলে তুমি আমার সাথে কথা বলো। সবগুলো লেখাই তোমার লেখা থেকে ভালো, মিন্টু ভাই। মানে কি? কবিতা ছাপা নেই ভালো কথা, এটা আবার চিঠিতে লেখা পাঠানোর কি আসছে? মিন্টু ভাই মনে হয় তোর একটু ভয় পায়। কেন আমার ভয় পাবে কেন? তোর ভয় না পাওয়ার কোনো কারণ আছে? তোর তো মাঝে মাঝে আমারই ভয় লাগে। দে পত্রিকাটা দে। নীল আকাশ ঢেলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতন, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। কবিতা ছাপা নেই ভালো কথা, এটা আবার চিঠিতে লেখা পাঠানোর কি আসছে? মিন্টু ভাই মনে হয় তোর একটু ভয় পায়। চলেন না দুজনে মিলে ওনার একটু ধন্যবাদ দিয়ে আসি। না না, কোনো দরকার নাই, পরে কখনো যাওয়া যাবে, চলো। বস আপনি তো জোশ।
দারুণ জিনিস বস। আমাকে তোমার সাথে একটু মার্কেটে নিয়ে যাবা? হোয়াট? আমি একটা ক্যামেরা কিনতে চাইতেছি, প্রফেশনাল ফটোগ্রাফি করব। দোস্ত, তোরা মনে হয় কোনোদিন ডিস্টার্ব করবে না, আই এম শিওর। আচ্ছা ঠিক আছে, বাট তুই এইসব কথা আমাকে বলতে কে বলছে? সাফকাতে লেখা আসছে, জীবনানন্দের হেমন্ত প্রীতি। শালা কোনো জায়গা থেকে শিওর কপি পেস্ট মারছে। নিজে নিজে এরকম জিনিস লাগবে, ওরকম মালই না। ও সুমনেরও লেখা আসছে, রবীন্দ্রনাথের হেমন্ত বিদ্বেষ। মানে কি, রবীন্দ্রনাথ আবার হেমন্ত বিদ্বেষী হলো কবে? কি জানি, রবীন্দ্রনাথ বর্ষানে মাতামাতি করছে, কিন্তু এই জন্য মানে হেমন্ত বিদ্বেষী সেটা ওই সুমনকে কে বললো? শালা হলো একটা গাধার গাধা, গাধামি করে লেখছে। আর গাধার পালের হেড হচ্ছে মিন্টু ভাই। মিন্টু ভাই সেটা ছাপাইছে। দোস্ত দাঁড়া, একটা মিনিট। 1 মিনিট মানে কই যাবি? হ্যাঁ, ফোন আসছে, একটা কথা বলবো। ফোন আসছে কিন্তু বাইরে যাবি, আগে তো কখনো যাস না। এখন থেকে রেগুলার দিবি, মানে রেগুলার যাবো আর কি। প্রিয় বাবু, সুবর্ণর হেমন্ত সংখ্যা বেরোলো, তোমার সবগুলো কবিতাই ছাপাইলাম, সেজন্য পত্রিকাটা তোমাকে পাঠাইলাম। অন্য লেখকের লেখাগুলি পড়ো, তোমার যদি মনে হয় তাদের লেখাগুলি ভালো না, তাহলে নেক্সট সংখ্যা আর ছাপাবো না। মিন্টু ভাই। হ্যাঁ, হ্যালো। হ্যালো, সাজাদ ভাই, আপনি ফোন করেছিলেন? আচ্ছা, কি ব্যাপার, তুমি ফোন ধরো না কেন আমার? আমি টের পাইনি, আর তাছাড়া ফোনটা আপুর কাছে ছিল। মানে তোমার ফোন তোমার আপুর কাছে থাকবে কেন? আপু চাইলো তাই দিলাম। তার মানে আমার পাঠানো মেসেজগুলো তোমার আপু পড়েছে? পড়তে পারে। কাল সকালে তুমি বাসায় থাকবে? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আসবো। তোমার কি পুলিশ অনেক মারধর করছে? পুলিশে ধরলে তো আদর করে না। কিন্তু তুমি তো কোনো অন্যায় করো নাই, তোমারে মারবো কে? আমার মায়ের দিছে যে যারা চুরি করছে তাকে আমি চিনি কিনা, হেল লাগে। ও আচ্ছা, তোমরা দুজন বসো, আমি চা করে নিয়ে আসি। ঠিক আছে? আপনি মেয়ে মানুষটা আজব কিসিমের। কেন? জ্যোতিরে যে আপনি কিছু কর নাই সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু দোকানের মালিকের লগে আমার দেখা হয়েছিল জেলে। সে আমারে কইছে যে আপনি তার 3 লাখ টাকা দিছেন আমারে ছাড়ানোর লেগে। কেন টাকা দিছেন কেন? জ্যোতিরে ভালোবাসেন বইলা? আপনি মিয়া তো ভালোবাসার হিসাব নিকাশ বোঝেন না। আমি জেলে, মিনিমাম আমার 3-4 বছরের জেল হইতো। আপনি যদি জ্যোতিরে সত্যিকারের ভালোবাসতেন তাইলে তো এই সুযোগে তারে পাইতেন না। কিন্তু সেইটা না করে আপনি কি করছেন? আপনি আমারে টাকা দিয়া ছাড়াই আনছেন। আমি তো এভাবে জ্যোতিকে পেতে চাই না। কেমনে পেতেছেন? ধরেন আপনি জেল খাচ্ছেন, আর এই সুযোগে আমি জ্যোতিকে বিয়ে করলাম।
অসহায় একটা মেয়ে খড়কুটোর মতো আমাকে আঁকড়ে রাখবে, কিন্তু ওর মন তো পড়ে থাকতো আপনার কাছে। আমি জিতে গিয়েও হেরে যেতাম। মিয়া, আপনার কথাবার্তা আমি কিছুই বুঝি না। আপনি হঠাৎ করে হারিয়ে গেলে সারা জীবন জ্যোতির মনে আপনার দাগ কেটে থাকতো। আমার মনে হয় মুখোমুখি যুদ্ধ করে আমি আপনাকে হারাতে পারবো, কারণ সামনাসামনি যুদ্ধ করে মানুষকে হারানো সহজ, চোখের আড়ালে ঠিক ততটাই কঠিন। আজ আমি উঠি। দাঁড়ান, চা খেয়ে যান। না, জ্যোতিকে বলবেন ও যেন ভালো থাকে। ভাইজান, আপনি আমার লাগে অনেক কিছু করলেন। 3 লাখ টাকা খরচ করছেন। আমি আপনারে কথা দিতেছি, এই 3 লাখ টাকা আমি আপনারে তিল তিল করে শোধ করে দেব। সব টাকাই আপনি ফেরত পাবেন, একবারে পারবো না, মাসে মাসে দেব। না না, ঠিক আছে, এ নিয়ে আপনাকে ব্যস্ত হতে হবে না। ভাইজান, আপনি আমার লাগে অনেক কিছু করছেন, অনেক কিছু, এটা সত্য, কিন্তু আপনি এই বাসায় আর কোনোদিন আসেন না। আমি আপনার টাকা বাসায় গিয়ে দিয়ে আসবো। আপনার আমি ভয় পাই। আমার মনে হয় যে জ্যোতির একদিন আপনি ঠিকই আমার কাছ থেকে নিয়ে যাবেন। বিভাসা কোথায়? ও মার সাথে গেছে ডাক্তারের চেম্বারে। তোকে তো বললাম যে আমি আসবো আজকে সকালে, কালকে তো বললাম। মা জোর করেছে, গেছে। বেশিক্ষণ লাগবে না, তুমি বসো না, ঘন্টাখানেক ম্যাক্সিমাম। আন্টি হঠাৎ ডাক্তারের কাছে গেল, কি শরীর খারাপ? একটু হাঁপানির টান আছে। ওনার চেহারা দেখলে তো বোঝা যায় না যে হাঁপানি আছে। চেহারা দেখলে কি সব কিছু বোঝা যায়? চেহারা দেখলে কে বলবে যে তুমি এরকম একটা মিটমিটে বদমাস? আমাকে দেখে কি কারণে তোমার এরকম মনে হলো? আমি কি বদমাশি করছি? দেখ, সেটা তোমার জানতে হবে না। একটা সিগারেট ধরো তো, আমি দুটো টান দেবো। আমার মেয়েদের এই সিগারেট খাওয়ার ব্যাপারটা না কেন যদি সহ্য হয় না, মানে চোখ অভ্যস্ত না। ওকে ঠিক আছে, তোমার সিগারেট ধরাতে হবে না। তুমি আমার কাছে এসে বসো, আমার হাতটা ধরে চুপচাপ বসে থাকো। আমার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর তুমি আর কাউকে ভালোবাসোনি? অনেককে, বাট তারা না কেউ ভালোবাসতে জানে না। তারা না জানুক, তুমি নিজেও তো ভালোবাসতে পারতে। একদিক থেকেও তো ভালোবাসা হয় নাকি? সেটাই তো আসল ভালোবাসা। যেমন যেমন আমি বিপাশাকে ভালোবাসি। আমি একা একা কাউকে ভালোবাসতে পারবো না। আমাকে যদি কেউ অনেক 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 আদর করে, তাহলে আমি তাকে ভালোবাসতে পারার চেষ্টা করতে পারি।
আর ছেলেরা না কাউকে ভালোবাসার আগেই শরীর আর শরীর, তোমার মন নেই কুসুম? মানে কিছু না, কোটেশন একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক আছে কান্তা, তাহলে আমাকে আজ মাফ করে দাও, আমি তাহলে আজ যাই। কেন? আর একটু বসো না। তোমাকে এখানে খারাপ লাগছে? আমার বেডরুমে যাবে? না, আমি যাবো না। ছেলে মানুষ একটা। কান্তা, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। আর বিপাশাকেও কিন্তু আমি সত্যি সত্যি ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। তুমি বিপাশার সাথে কিছু করনি তো? তুমি সব যা তা কি বলছো? তোমাকে দিয়ে কোনো বিশ্বাস নাই। বাবু, ক্যামেরাটা কেমন হয়েছে? সুপার হাসান ভাই। তো একটা কথা আছে। কি? যে ক্যামেরাটা না ঠিক আপনার গলায় মানাইতেছে না। কেন? মানে ক্যামেরার এই যে ফিতাটা, এটা মনে হইতেছে কি বান্দরের গলায় মুক্তার মালা। সবার সাথে তো সবকিছু মানায় না হাসান ভাই, এটা আপনার সাথে মানাইতেছে না। মনের থেকে হ্যাঁ হাসান ভাই, দেখি ক্যামেরার ছবিগুলি কেমন হচ্ছে। এগুলি কোনো ছবি হলো হাসান ভাই? কি তুলছেন আপনি? সব গোলা গোলা ছবি। মনে আউট অফ ফোকাস আছে, দেখি। এটা একটা কথা বললেন হাসান ভাই, একটা নতুন ক্যামেরা কিনলেন, সেই ক্যামেরার ছবি গোলা গোলা হবে কেন? আমার মনে হয় ক্যামেরায় কোনো সমস্যা আছে। আপনি যান গিয়ে চেঞ্জ করে নিয়ে আসেন। ক্যামেরায় কোনো প্রবলেম থাকলেও এটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা আমার ইলোরা চয়েস করে কিনে দিছে, ঠিক আছে? কোন কি আপনি ভাবিনি নিয়ে গেছিলেন ক্যামেরা কিনতে? হ্যাঁ গেছি, সমস্যা কি? আপনি একদিকে ভাবিরি নিয়ে যাইতেছেন ক্যামেরা কিনতে, আরেকদিকে কাকুলিরে ফিট দিতেছেন তারা নিয়ে পদ্মা রিসোর্টে যাবেন, ঘটনাটা কি? আরে ভাই, তোমার ভাবি আমার লোকে গেছে ক্যামেরাটা চয়েস করে দিতে, সে তো আর ছবি তুলতে পারে না। আমি তো ছবি তোলাটা শিখতে চাই। তোমার ভাবি যেহেতু ছবি তুলতে পারে না, তো কাকুলি আমার ছবি তোলা শিখাইতেছে, আমি ওর কাছ থেকে ছবি তোলাটা শিখবো। ছবি তোলা শেখার জন্য আপনি পদ্মা রিসোর্টে একটা সুন্দরী মায়ে নিয়ে যাবেন? হাসান ভাই, আপনার মনের মধ্যে ঘাপলা আছে। তোমার মনের মধ্যে গাপলা আছে। আমি চাইতেছি একটা ভালো কাজ শিখতে, আর তুমি এটা অনর্থ করে ফেলাইলা। এই ঢাকা শহরে তুমি ছবি তুলবা কোথায়? ঢাকা শহরে কোনো শিল্প হয়? এখানে সমস্ত হলো ময়লা আবর্জনা। ছবি তুলতে লাগে সুন্দর বিরাট ক্যানভাস, বিউটিফুল ক্যানভাস, যেখানে নদী সুন্দর, যেখানে পাখি সুন্দর, ফুল সুন্দর। আসল সুন্দর হইতেছে যে এই মায়াটা আপনার সাথে যাইতেছে সেইটা। আপনার উদ্দেশ্য আমি বুঝে গেছি। ওই মেয়ে, ওই কি বুঝছো? কি বুঝছো তুমি? শুনেন, আপনি পদ্মা রিসোর্টে যাবেন না, আপনি আবার ক্যাচালে জড়াবেন, পুলিশের কাছে ধরা পড়বেন। আপনার সারানোর জন্য আমার পদ্মা রিসোর্টে যাইতে হবে। একমাত্র ভাবি সারা আপনি যে কটা মায়ের সাথে জড়াইছেন, আপনি ক্যাচালে পড়ছেন না? বেটু,
ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সাজ্জাদ, এতদিন পর। হ্যাঁ বিটু ভাই খিদা লাগছে খুব, ভাত খাবো আর কি, আছে নাকি? আরে ভাত তো তোমার পরেই খাওয়াবো, আসো তোমার বুকের মধ্যে একটু জড়াই ধরি। ওকে ওকে। ও আচ্ছা থাক, বসো বসো বসো। আরে বসো বসো। পূর্বী, তোমার অনেক থ্যাঙ্কস। কেন মিন্টু ভাই? তুমি যে সাজ্জাদকে নিয়ে আস। আরে না, আমি এমনিই আসতাম। ওই আপনার সাথে দেখা করবো করে দেখাই হচ্ছে না, কাজের প্রেশার তো অফিসে অনেক। এই মিয়া, তুমি চাকরিটা কবে ছাড়বা? চাকরি ছাড়বো কেন? তুমি নিজে বোঝো না কেন ছাড়বা? তোমার ব্যাচের সবচেয়ে প্রতিভাবান কবি হইলা তুমি। না না উর্মি, তোমারও অনেক প্রতিভা আছে, কোনো সন্দেহ নাই। সাজ্জাদ, তুমি দেখো উর্মি কিন্তু চাকরি করতেছে না, তুমি কেন চাকরি করে বাজারে সময় নষ্ট করতেছো? তুমি কবিতা লিখবা, কবিতা ভাববা, কবিতা গিলবা, কবিতার বিছানায় ঘুমাবা। আমি তো এখন কবিতা লিখছি রে ভাই। আমার কাজই হচ্ছে এখন কবিতা লেখা, মানে বিজ্ঞাপনের জিঙ্গেল, ওটার মধ্যে শুট দিয়ে তারপর বিজ্ঞাপন বানায়। এই মিয়া, শেষ কি লিখছো? শেষ কি, ও আচ্ছা, এই টয়লেট পেপারের বিজ্ঞাপনের জিঙ্গেল আর কি, ওই 4 লাইন লিখেছিলাম আর কি। শওকতের করা মিউজিক, আপনি দেখেন নাই? না। আচ্ছা আমি গানটা জানি, আমি গিয়ে শোনাতে পারে। না থাক, টয়লেট পেপারের উপর লেখা গান আমি শুনতে চাচ্ছি না। তার চেয়ে চলো ভাত খাই। চলেন মিঠু ভাই। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারুতন, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আপনি মিয়া মানুষটা আজব কিসিমের। কেন? জ্যোতিরে যে আপনি কিছু কর নাই সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু দোকানের মালিকের লগে আমার দেখা হয়েছিল জেলে। সে আমারে কইছে যে আপনি তার 3 লাখ টাকা দিছেন আমারে ছাড়ানোর লেগে। আপনি একদিকে ভাবিরে নিয়ে যাইতেছেন ক্যামেরা কিনতে, আরেকদিকে কাকুলিরে ফিট দিতেছেন তারা নিয়ে পদ্মা রিসোর্টে যাবেন, ঘটনাটা কি? আরে ভাই, তোমার ভাবি আমার লোকে গেছে ক্যামেরাটা চয়েস করে দিতে, সে তো আর ছবি তুলতে পারে না। আমি তো ছবি তোলাটা শিখতে চাই। তোমার ভাবি যেহেতু ছবি তুলতে পারে না, তো কাকুলি আমার ছবি তোলা শিখাইতেছে, আমি ওর কাছ থেকে ছবি তোলাটা শিখবো। যে আমরা কি সারা রাত ধরে মরার মধ্যে এখানে বসে থাকবো? চল মাল ডাল টেনে আসি। দূর, আর পোষায় না, সব শালা বুড়ো হয়ে যায়। ওই দেখ না, একটা ভং ধরে বসে আছে। ওই ভং, তো কি হয়েছে? কিছু হয় নাই। তোর যে কি হয়েছে আল্লাহ জানে। তোর চেহারার মধ্যে একটা ছাগল ছাগল ভাব চলে আসতেছে, দেখলেই মনে একটা ছাগল। আবার ছাগলের মতো লাগলে তোর কোনো সমস্যা আছে? তোরা থামবি, আমি একটা লাইন বলবো,
তোরা বলবি কবিতাটা কার। রাত 12টার সময় শুকনা মুখে এই কবিতা টবিতা শুনতে মন চাইতেছে না। তরল খাবো, মাল খাওয়া। লোহার বাজারে গিয়েছি আমি, শিকল কিনেছি, কঠিন শিকল, তোমার জন্য হে আমার প্রেম। কবিতাটা কার? জানি না। সাজ্জাদ তুই বল। জ্যাক প্রেভের, অনুবাদটা শুনিলেন। এক্সেলেন্ট। এই কবিতাটার মজাটা কোথায় জানিস? জানি না, জানতে চাইও না। মাল খাওয়া, মাল খাবো। এই কবিতাটার মজা হচ্ছে আমিও লোহার বাজার থেকে প্রেম কিনেছি 3 লক্ষ টাকা দিয়ে, কিন্তু লোহার শিকল দিয়েও সেই প্রেম আটকে রাখতে পারছি, পিছলায় যাচ্ছে। তোর আর জ্যোতির প্রেম নিয়ে আমি মাত্র একটা কবিতা লিখলাম। সব দ্রব্য মিলিত হয়েছে এক জলে, যে জল আমি অনুভব করি আমার চিবুকে গড়ানো অশ্রুধারায়। বাহ বাহ সাজ্জাদ, তোর মতো একজন কবি গৃহপালিত কুকুরের মতো জীবন ধারণ করছে, তোকে উদ্ধার করতে হবে আমাদেরই। আমার উদ্ধার করার দরকার নেই। আমি জানতাম শালা তোর কাছে জিনিস আছে। দে দিকে দে। না, এটা সাজ্জাদ ওপেন করবে ফর হিজ ওয়ান্ডারফুল পোয়েম। আচ্ছা, মদ খাবো না। এটা সিরিয়াস বিষয় নিয়ে ভাবছি, বিষয়টা হালকা হয়ে যাবে। এটা তো মদ না সাজ্জাদ। এটা মদ না, এটা সিদ্ধির শরবত। আজ রাতে শরবত খেয়ে আমরা সিদ্ধি লাভ করব। বাবু, 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 ওই বাবু, টাকা দে। কোন টাকা? দম ধরবি না শালা, একটা চটকানা দিমু একদম বাপ মার নাম সব বলে দেবে কিন্তু। মার মার মার। তো লজ্জা শরম বলে কিচ্ছু নাই না? বন্ধুর হাতে মার খাবো, এতে লজ্জার কি আছে? তোর যদি আমাকে মারতে ইচ্ছা করে তুই মার। শনি সকালবেলা কথা বেচাতে ভালো লাগতেছে না, তুই টাকা বাইর কর। মাসের 10 তারিখ আজকে এখন পর্যন্ত ভাড়া দিই না। হাসান ভাই কি মনে করতেছে আল্লাহ জানে। হাসান ভাই কিছুই মনে করতেছে না। ওনারা তো পাত্তা দেওয়ার কি আছে আমি তো বুঝতে পারতেছি না। ওনার বাসায় যে আমরা আসি, ওনার সাথে যে আমরা সময় কাটাইতেছি, আমাদের মেয়ে বন্ধুদের সাথে উনি সমানে চুটায় টাঙ্কি মারতেছে, ওনার বিপদে আপদ ওনার পাশে দাঁড়াইতেছি, জেলে গেলে ছাড়াই আনতেছি, এটা কি যথেষ্ট না? ভাড়া দিব কেন? হ্যাঁ, আরে ওনার যদি কৃতজ্ঞতা বোধ থাকে এবারের একটা অংশ আমাদের লিখে দেওয়া উচিত। তুই কথা পেঁচাস কি করে এত? হ্যাঁ, তোর পকেটে যদি পয়সা না থাকে তুই আবার স্ট্রেট জানাই দে, দোস্ত আমার পকেটে টাকা নাই, তুই মাস্টার কোন ম্যানেজ করে চালাই দে, আমি পরের মাসে টাকা শোধ করে দেবো। বাস, তুই উল্টা ফাপড় নিতেছস। তুই টাকার খোটা আমার দিবি না, একদম টাকার খোটা দিবি না। কিন্তু আমি দরিদ্র কবি হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান বোধ আছে। আমি সারাদিন তোর মতো টাকার পিছে ঘুরি না। তোর আত্মসম্মান বোধ যখন এত বেশি, দে টাকা বের কর, টাকা দে। চা বানাস নি? যা বলতে চা বানাই নিয়ে। আমি তো তোর চা করতো, আমি তো তোর লেগে চা বানায় রেডি রাখে দেবো। ছি 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 ছি, তুই আমার চা করতে যাবি কেন? হ্যাঁ, তুই জানোস না আগেরকার দিনে রাজা বাদশারা কবিদের জন্য সেবা দাসীর ব্যবস্থা রাখতো। এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, ডিজিটাল যুগ। এখন কবিদের জন্য থাকবে সেবা দাস। তুই যা, জলদি একটু চা বানাই নিয়ে। ঠিক আছে, আমি গেলাম। আমি আসলে চলে যেতেছি। আমি এবার তোর মতো গাধার লোক আমি থাকুন না, ইম্পসিবল। তুই কই যাবি? যেখানে খুশি যাবো, যেখানে খুশি চলে যাবো। হাসান ভাই তো ঠিকই বলে যে 100 হাত দূরে থাকুন, ট্রাকের পিছনে লেখা থাকে তোর পিছনে রুম একটা আছে। হাসান ভাইরে আমি বাড়ি ভাড়া দেই নেই, এটা আমার অপরাধ হইতে পারে? এই জন্য তুই আমার ছেড়ে চলে যাবি দোস্ত? হ্যাঁ শালা ধান্দাবাজ। আচ্ছা যা, হাসান ভাইরে আমি ম্যানেজ করবো, তোর ফেস করতে হবে না। যা, তোর যা খুশি তুই তাই কর, যা খুশি তুই তাই কর, আমি তোর সাথে থাকবো না বাস। আর দয়া করে বিকালবেলা চাবিটা রেখে যাস, আমি আসবো, এসে কাপড় চাপড় নিয়ে যাবো। গেলাম।
সাজ্জাদ আরে ছাড় বেটা হাসান ভাই কি একটা কেচাল লেগে গেছে তো। তুমি ক্যাসাইলা মানুষ ক্যাসাল লাগবে, এটি তো স্বাভাবিক, বলার কি আছে? আপনার কাছে আমি আসলাম ঝামেলা মিটানোর জন্য, আপনি উল্টা ঝামেলা বাঁধানোর ধান্দা করতেছেন। এত প্যাচগোজ না করে কি হয়েছে সেটা বলো, খুইলা বলো। হাসান ভাই সাজ্জাদ নাই, গন। ও মাই গড, বলো কি, কিভাবে মারা গেল, কখন মারা গেল? আপনার মাথা যেরকম মোটা, আপনার বুদ্ধিও তেমন মোটা। মারা যাবে কেন? সে বাসা ছেড়ে চলে গেছে। ও তাই কও, কেন? আমার সাথে থাকবে না, আমি নাকি ধান্দাবাজ। সাজ্জাদ অবশ্য কথাটা খারাপ বলে নাই, ঠিক আছে। আপনি আমার এরকম বলতে পারলেন হাসান ভাই? আপনি আমার ধান্দাবাজ বললেন। আপনি মনে করে দেখেন আপনার জন্য আমি কি না করছি। আপনি পারলেন এই কথা বলতে? বলছি, ভালো করছি। যা সত্য সেটা তো বলতেই হবে, পাবলিকের মুখটা সবসময় বন্ধ করে রাখা যাবে না। ঠিক আছে, আমি আর আপনার সাথে থাকুম না, আমি গেলাম। আরে বাবু, আরে কই যাও, কই যাও, দাঁড়াও। কি কই যাও? জানি না, টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে খুশি সেখানে যাব, আমার জন্য কোনো রেস্ট্রিকশন নাই। তবে আপনার সাথে আমি থাকবো না, এটা ডিসিশন ফাইনাল। কি তুমি শুরু করছো না? আমি তোমার লগে একটু মজাও করতে পারবো না? আমি তোমার লগে একটু মজা করলাম আর তুমি চলে গেলে হবে? আমি জানি হবে না। আমি চলে গেলে আপনি কথা বলার কোনো মানুষ পাবেন না, মেয়েদের সাথে টাঙ্কিবাজি করতে পারবেন না, জেলে গেলে আপনাকে সারে আনার কোনো লোক থাকবে না, আপনার বিরাট বিপদ হবে। এইটা তো ভাইবা দেখারই কথা। সত্যি আমার সাথে কেউ থাকতে চায় না, আমি একটা কুফা মানুষ। আমার মেয়ে থাকলো না, আমার বউ থাকলো না। তাইলে এবার বুঝেন, আমার এই বাসায় থাকাটা কার জন্য বেশি জরুরি, আমার না আপনার? আমি তো আপনার আগেই বলছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো জায়গায় থাকা আমার জন্য কোনো সমস্যা না, কিন্তু আমি চলে গেলে আপনার সাথে এই বাসায় থাকার জন্য কোনো লোকই নেই। আছে বলেন? না, নাই। তাহলে এবার একটু ভাইবা দেখেন। বাবু ভাই প্লিজ, তুমি যাও না ভাই, প্লিজ থাকো ভাই, প্লিজ প্লিজ বাবু। থাকার কোনো ইচ্ছা আমার নাই। তা আপনি যত রিকোয়েস্ট করতেছেন, আপনার অসহায় মুখের দিকে তাকায়া আমি থাকতে পারি, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি বাসা ভাড়া দিয়ে থাকতে পারবো না। একজন কবির জন্য বাসা ভাড়া দিয়ে থাকা খুবই অসম্মানজনক। ভাড়া দিবা না? ভাড়া তো আমি আপনাকে দেবই না, উল্টা আমি যে আপনার বাসায় থেকে আপনাকে ধন্য করতেছি, এই জন্য আপনি আমার মাসে মাসে 5,000 টাকা দিবেন। কি কও বাবু, তুমি আমার বাসায় ভাড়া থাকবা, আমার ভাড়া দিবে না, উল্টা আমি তোমার টাকা দিব? অবশ্যই দিবেন। কালকে সকালের মধ্যে আমার 5,000 টাকা দিবেন, আর এখন 1,000 টাকা অ্যাডভান্স করেন। দেন 1,000 টাকা দেন। আমার মনে হয় বাসাটা ছেড়ে দিতে হবে। কেন? আব্বা চান আমি আর ওই বাসায় থাকি। 2 মাস ধরে তার সঙ্গে কথা বলবো। সমস্যাটা কি আমার নিয়া? চুপ করে থাকলে তো কথাটা এড়ানো যায় না। শোনেন, আপনি একটা কাজ করেন, বাবার কথা মতো সুন্দর দেখে একটা মাইয়ারে বিয়ে করেন। যে ফ্যামিলিতে অনেক মাইয়া আছে কিন্তু মাইয়াগুলা বাবা মার ভালোবাসা কখনো পায় নাই, এরকম ফ্যামিলির একটা মেয়ে। মাইয়াটা তখন আপনারা পাইয়া শক্ত করে আটকায় ধরবে, অনেক ভালোবাসবে আপনারে। তখন আর আমার মতো বাজারের মাইয়া মানুষের কথা আপনার মনে পড়বে না। তোমার কথা শেষ হয়েছে? না, আরো একটা কথা আছে। আপনারে আজকে অনেক সুন্দর লাগতেছে। বিয়ের সময় ঘনায় আসলে মানুষের সুন্দর লাগে। আচ্ছা, তুমি এত সুন্দর করে কথা গুছাই কেমনে বলবো? উমা, লেখাপড়া করি নাই দেখি কি কথা গুছাই বলতে পারবো না? তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ক্লাস 5। আরো পড়তে ইচ্ছা করে? তা তো করে, করবে না কেন? কিন্তু ইচ্ছা করলেই তো আর হবে না। আমার মতন বুইড়া একটা মাইয়া কি এখন বাচ্চা কাচ্চাদের সাথে গিয়ে স্কুলে পড়তে পারবে? আমি তোমার পড়াবো। হাসছো কেন? আমার স্বামী যদি শোনে যে পড়াশোনা করার জন্য নিয়মিত আপনার সাথে আমি দেখা করতে যাই, তাহলে তো আমার বাসা থেকে বাইর করে দিব। অসুবিধা নাই, আমার বাসার দরজা সবসময় খোলা থাকবে। বলাটা যত সহজ, করাটা তত সহজ না। আপনার এখন মনে হচ্ছে যে আপনি আমার জন্য অমুক করবেন তমুক করবেন,
আমার জন্য জীবন দিয়ে দিবেন, পুরা দুনিয়ার সাথে ফাইট করবেন। অবশ্য এরকম ভাবার কারণটা খুব সাধারণ। কারণটা কি? কারণটা হইল আপনি আমার এখনো পান নাই। মানুষ যা পায় না তার প্রতি টান থাকে অনেক বেশি। পা হয়ে গেলেই ফুরায় গেল, ফুটটুস। তখন আর দুনিয়ার সাথে ফাইট করা যায় না, তখন নিজের সাথেই নিজে ফাইট করতে থাকে, আর সে ফাইটে নিজেই হেরে যায়। প্রেম এসে যাযাবরের মতো চুমু খেয়ে গেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো মধুর আর কিছুই নেই। কি বললেন? একটা কবিতা, তোমার কথাগুলোর কাব্যরূপ। কবিতাটা অবশ্য আমারই লেখার কথা ছিল, কিন্তু আমি লেখবার আগে আমার ভাবনা চুরি করে কেউ একজন লিখে গেছে। আপনি না অনেক মজা করে কথা বলেন। হয়তো, তবে তোমার কথাটা কিন্তু ঠিক না। তোমার প্রতি আমার টান, আকর্ষণ, ভালোবাসা, আগ্রহ সবকিছু এরকমই থাকবে। দেখো, শেষ পর্যন্ত এমনিই থাকবে। বাসা ছাড়বেন কখন? মানে? আপনি না বললেন যে আপনার বাবার সাথে ঝগড়া করে বাসা ছাড়তেছেন, ভুলে গেলেন? ও না, বাসা তো ছাড়বো, কয়েকদিনের মধ্যে ছেড়ে দিতে পারি। আজকে রাইতেও ছেড়ে দিতে পারি। ঠিক করছেন কোথায় যাবেন? তোমার সাথে থাকতে দিবা? নতুন অফিসটা তো বস জটিল হয়েছে, ফাটাফাটি। অনেকক্ষণ ধরে বসে আছি, এক কাপ চা খাওয়াবেন না বস? আচ্ছা, আপনি এত শুকাইলেন কেমনে? ফাটাফাটি লাগতেছে আপনি, মারাত্মক হ্যান্ডসাম হয়েছেন আপনি। মেয়েরা তো আপনার উপর হুমড়ি খেয়ে পড়বে। বলছো? বাবু কোনোদিন মিথ্যা কথা বলে না শওকত ভাই। আমি যদি মায়া হইতাম, আমি একদম ঝাঁপায় পড়তাম আপনার উপরে। শওকত ভাই, আপনার রূপের রহস্যটা একটু দয়া করে যদি বলতেন। রহস্য আর কি, নো রাইস নো অ্যালকোহল। মাই গড, নো রাইস নো অ্যালকোহল। আপনি বাইচে আছেন কেমনে শওকত ভাই? আপনার তো মরে যাওয়ার কথা। কন্ট্রোল 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 করছি নিজেকে। সকালে একটু ফলের জুস খাই, দুপুরে 2 পিস শশা, আর হচ্ছে রাতে একটা সিদ্ধ ডিম, ব্যাস। এগুলি কি বস ভাত খাওয়ার আগে খান না পরে খান? দূর, বললাম না, ভাতই খাই না। নো রাইস নো অ্যালকোহল। আপনার আইডিয়াটা আমার মারাত্মক পছন্দ হয়েছে শওকত ভাই। অ্যালকোহল আর ভাত বাদ দিয়ে যদি আপনার মতো হ্যান্ডসাম হওয়া যায়, তাহলে বাংলাদেশের সবাই এটা করা উচিত। শওকত ভাই, আমি আজকে একটা ঘোষণা দিলাম, এটা নিয়ে আমি একটা আন্দোলনে নামবো। দুর্বার আন্দোলন, বাংলাদেশের প্রতিটা মানুষকে হ্যান্ডসাম করার আন্দোলন। আন্দোলন কিভাবে? আমি দরকার হইলে 5000 টি শার্ট ছাপাবো। টি শার্টের উপরে লেখা থাকবে নো রাইস নো অ্যালকোহল। বিভিন্ন জেলায় জেলায় এই টি শার্ট বিতরণ হবে। তারপর কুদ্দুস বয়াতি আছে না, কুদ্দুস বয়াতির দিয়ে একটা গান বানাবো। বাংলাদেশের সকল জেলার সকল সোনার লোক, আজকে থেকে নো রাইস নো অ্যালকোহল। সত্যি এগুলি করবে তুমি? অবশ্যই করব। তারপর ধরেন আমার এক বড় ভাই আছে, সে ফিল্ম ডিরেক্টর, তারে দিয়ে একটা টিভিসি বানাবো, জনসচেতনতামূলক টিভিসি। বাবু, বাবা বাবা, তোমাকে দিয়ে হবে। আমি জানি বস, আমার দিয়ে হবে। এখন দ্রুত 5000 টাকা দেন তো বস। টাকা কেন? আর টি শার্ট বানাবো না, নো রাইস নো অ্যালকোহল। অ্যাডভান্স করতে হবে না দোকানে। দেখো বাবু, এটা তোমার আইডিয়া ছিল, এক্সিকিউশনের দায়িত্ব তোমার। আমি টাকা দিতে যাবো কেন? আপনি টাকা দিবেন না তো কে দিবে শওকত ভাই? আমি টাকাটা পয়সা দিতে পারবো না। শওকত ভাই, কুদ্দুস বয়াতির পেমেন্ট আছে, তারপর মনে করেন টি শার্ট বানাইতে হবে, সস্তায় বানাইলে তো অনেক টাকা লাগবে।
মেঘ বেঁধে রাখিস পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতল, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। মার মার, তো লজ্জা শরম বলে কিচ্ছু নাই না? বন্ধুর হাতে মার খাবো, এতে লজ্জার কি আছে? তোর যদি আমাকে মারতে ইচ্ছা করে তুই মার। ও মাই গড, বলো কি কিভাবে মারা গেল, কখন মারা গেল? আব্বা চান আমি আর ওই বাসায় থাকি, 2 মাস ধরে তার সঙ্গে কথা বলবো। সমস্যাটা কি আমার নিয়ে? চুপ করে থাকলে তো কথাটা এড়ানো যায় না। বল। দোস্ত আমি আবার ঝামেলায় পড়ছি, মিলন আবার আসছে। তো আমি কি করব? তুই কি করবি মানে? দোস্ত প্লিজ আয় না, দোস্ত একটু হেল্প কর না প্লিজ। দোস্ত দেখ দোস্ত, একটা ফালতু বিষয় নিয়ে দিনের পর দিন আমি টাইম লস করতে পারবো না, আমরা মাফ কর। তোরে মাফ করবো মানে? তুই আমার হেল্প না করলে কে করবে? প্রবলেমটা তুই ক্রিয়েট করছিস। তুই একটা কাজ কর, তুই মিলনের বিয়ে করে জার্মানি চলে যা, ওখানে গিয়ে তোর যে প্রবলেমটা হচ্ছে সেটা ট্রিটমেন্ট কর। বাই। এই যে মতলব কি আপনার? মতলব কি আপনার? তোমাকে হেল্প করা মানে কি? শোনো, তোমার মধ্যে কিছু ফিজিক্যাল ডিসব্যালেন্স রয়েছে, আই মিন হরমোন ডিসব্যালেন্স। এজন্য আমি তো তোমাকে ছেড়ে দূরে চলে যেতে পারি না। না, আপনি থামবেন প্লিজ। উর্মি, ছেলেদের প্রতি তোমার কোনো আগ্রহ নেই, ভালো কথা। তোমার সব আগ্রহ মেয়েদের প্রতি, সেটাও ঠিক আছে, বাট এটা তো একটা রোগ, তাই না? তোমার এই দুঃসময়ে আমি যদি তোমার পাশে না থাকি, মানুষ হিসেবে আমি ছোট হয়ে যাব না? আমার দুঃসময় আমার সুসময় কোনো সময় আপনাকে আমার পাশে থাকতে হবে না প্লিজ। ফর গডস সেক আমাকে মাফ করেন প্লিজ। উর্মি 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 দেখো, আমি কিন্তু তোমার বন্ধুদের মতো না। আমি সাজ্জাদ, বাবু এদের মতো সুসময় পাশে থাকবো না। আমি তোমার দুঃসময় তোমার পাশে থাকতে চাই। তুমি চিন্তা করে দেখো আমি কত ডিফারেন্ট। আচ্ছা আপনি কি চান? মানে কি করলে আপনি এখান থেকে যাবেন? আমি আপনার পা ধরবো? আমি কি কান ধরবো? আমি রাস্তায় গিয়ে নাকি খত দেই? কেন কেন হাত ধরবেন না। তুমি রাস্তায় যে নাকে খত দিবে কেন? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, ব্যাপার হচ্ছে কি, তুমি তো অসুস্থ বাবু, বোঝা। শোনো শোনো, আমি তোমাকে যেটা বলছি সেটা বলছি, বাসায় চলো, বাসায় যে আমরা নিরিবিলি কথা বলি, নিরিবিলি কথা বলে তুমি ঠিক হয়ে যাবে। আপনি এখন আমার বাসায় যাবেন?
কেন না? গেট ওয়েল সুন উর্মি। উর্মি উর্মি তুমি ঠিক হয়ে যাবে। চলো চলো বাসায় চলো। কেমন আছো দীপা? আপনি? ঠিক আছে, সুমন তোমাকে বলেনি? আমি তো তোমাদের এখানে কয়েকদিন থাকবো। এত কঠিন চোখ করে তাকিও না দীপা। এই কঠিন চোখ দেখলে আমার ঝামেলা হয়। আমার মাথার ভিতরে কবিতা চলে আসে, আমি যেটা আমার জন্য খুবই বাজে। আমি কিন্তু কবিতা লিখতে চাই না। আপনি বাইরে বসুন, সুমন এলে কথা বলে নেবেন। বাইরে? বাইরে কোথায় বসবো? কিন্তু বসার জায়গা কোথায়? সোফাটা কোথায়? রসিকতা করার চেষ্টা করছেন কেন? আপনি তো গোপাল ভাঁড় না। এত কঠিন করে কথা বলো না তো দীপা। তোমার মুখে কঠিন কথা একদম মানায় না। তোমার মতো মানে এরকম তোমার মতো এরকম সুন্দর একটা মুখ থেকে আমি খুব নরম নরম কথা এক্সপেক্ট করি। আপনারা যে যা এক্সপেক্ট করেন সেই সব কিছু কি আমার একা মেলাতে হবে? কেউ তো আমাকে মাথার দিব্যি দেয়নি। What's wrong with you? তুমি তো আগে এরকম ছিল না। হ্যাঁ ছিলাম না, কিন্তু এখন হয়েছি। ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট? শোনেন, একদিন বাবু এরকম এসেছিল আপনার মতো সুমনের সাথে দেখা করতে। তখন বাসায় কেউ ছিল না। সেটা রেজাল্ট জানতে চান? না। I had to drop my baby. Shumon suspected Babu that he might be the father of my baby. Okay, fine. শোনো, তুমি you just cool down, okay? Cool down. আমি বুঝতে পারছি। আমি বাইরে ওয়েট করছি। না, আপনি বুঝতে পারেননি। আপনারা বুঝতে পারেন না। You just don't have the mental height to understand the pain what I have been through. এখানে বসে আছিস? এমনি তোর জন্য ওয়েট করছিলাম। দীপা কিছু বলছে? না তো। শিওর? শিওর। বাবু, জ্যাকতের কবিতা তোর কেমন লাগে? ফিলিপ জ্যাকত সবচেয়ে দুর্বল সুইস কবি। কেন? আরে সনেটের প্রতি তার এখনো বিশেষ একটা দুর্বলতা আছে। কোনো একটা উপলক্ষ পাইলেই সনেট ফায়দা বসে। কেন? সনেট লিখলে সমস্যা কোথায়? আমাদের মাইকেল মধুসূদন লেখে নাই? খারাপ লিখছে? তুই না সারা জীবন একটা মাথা মোটা ছাগল রয়ে গেলি।
মাইকেল মধুসূদন দত্ত কি লেখছে না লেখছে সেটা নিয়ে কথা হইতেছে না, কথা হইতেছে সনেট ভালো কি মন্দ সেটা নিয়ে। হ্যাঁ, তো সনেটে খারাপটা কি আছে? আর ওটা পুরোটাই খারাপ। কবিতার চেয়ে এখানে কবিতার আঙ্গিক হলো মেইন বিষয়। কবিতাটার ভাব এখানে মুখ্য না, বরঞ্চ কবিতাটা কত নম্বর লাইনে গিয়ে শেষ করতে হবে, প্রত্যেক লাইনে কটা শব্দ থাকতে হবে, এইসব হাবিজাবি ইউজলেস বিষয়। আরে এটা ঠিক রাখতে গিয়ে পরাজয় হয় কবিতা। যারা সনেট লেখে তারা হলো হেরে যাওয়া কবি, আর সনেট হলো পৃথিবীর সবচেয়ে কৃত্রিম কবিতা। ভালো বলছিস, তুই এভাবে তো ভাবি নাই। ভাববি কেমনে? ভাবার জন্য মাথায় যে ঘিলুর দরকার হয় তার ছিটাফোটাও তোর নেই, তুই ভাববি কিভাবে? দেখ বাবু, কথায় কথা অপমান করবি না, ভুলে যাস না পুরস্কার 2টা বাট আমার থলিতে, তোর একটাও নাই। টাকা থাকলে পুরস্কার পাওয়া যায়, পুরস্কারের জন্য মেধা লাগে না। তোর সঙ্গে কথা বলাটাই ভুল, কথা বললেই মেজাজ খারাপ হয়। মেজাজ খারাপ করলে মেজাজ খারাপ কর, মেজাজ খারাপ করে চলে যা। একজন তো চলেই গেল। কে গেছে? সাজ্জাদ। আমার সাথে নাকি থাকা যায় না, আমার সাথে থাকা নাকি অসহ্য। সাজ্জাদ কই গেছে? সুমনের বাসায় মনে হয়। তার মানে তো তোর বাসাতে একা আছিস, তাই না? বাবু সারা জীবন একা, বাবুর কেউ না, কেউ বাবুর না। আমি এক কাজ করি, আমি তোর বাসায় চলে আসি। তোর মতো একটা মাথা মোটা ছাগলের সাথে এক বাসায় থাকা আমার পক্ষে সম্ভব না, আমার বুদ্ধি কমতে শুরু করবে। তোর সাথে থাকা অসম্ভব, আমি এই রিস্ক নিতে পারবো না। দেখ বাবু, ফাজলামি করিস না, আমি একটা সিরিয়াস ঝামেলা পড়ে গেছি। আব্বার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, কয়েকদিন বাইরে থাকা দরকার, থাকার জায়গা পাইতেছি না। তোরা থাকতে দিলে তোর বোন এসে হাজির হবে, এসে ফ্যাস ফ্যাস করে বলবে ভাইয়া ভাইয়া চলো ভাইয়া। ডিসগাস্টিং। আর বাবা আসবে না, আমি মানা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোর যখন এত প্রবলেম থাক, মান্থলি 5,000 টাকা দিবি, 1,000 অ্যাডভান্স, আর কালকে যখন বাসায় উঠবি তখন 4,000 দিয়ে দিবি। আর সাথে বেশি লাগে জানতে পারবি না, একটা মাত্র ব্যাগ, কাপড়ের ব্যাগ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বললে হবে না, 1,000 টাকা দাও, তারপর মাল খাও। 1,000 টাকা দাও। টাকাও দিব আমি, গয়না গয়না 1,000 টাকা দাও। তোর তো 1500 আছে, তুই তো 1500 দিয়ে দে। তুই কালকে 3500 টাকা দিস, বাকি টাকা রাখা তো ভালো না, বাকি রাখলে সম্পর্ক নষ্ট হয়। তুই দেখছ না দোকানে লেখা থাকে বাকি চেয়ে লজ্জা দিবেন না। তোর আবার লজ্জা? না না, ঠিক না, নীতিতে চলবি। সাজ্জাদ, সাজ্জাদ, এই সাজ্জাদ ওঠ। বাবু এখন জ্বালাইছ তো, ঘুমাতে দে। আমি বাবু না, সুমন। ওঠ ওঠ ওঠ। বাবুর সাথে দেখি তোর এত বাধাবাধি, বাবু ছাড়া তো দেখি চলেও না। কখন উঠছিস তুই? এই তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, একসাথে নাস্তা করবো। ওঠ। আর একটু ঘুমাইতে দে, আর একটু। কালকে ঘুমায় না রাতে, নতুন জায়গা তো, ঘুম আসে না। ঠিক আছে, ঘুমাও। সুমন, তুই বোধহয় কিছু বলতে আসছিস। পাইতেছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড আমি সেলফ ডিপেন্ডেন্সে ভুগতেছি, বাট আই ক্যান টলারেট দিস এনিমোর। শান্ত দোস্ত। আমি আমার ভুল স্বীকার করতেছি সাজ্জাদ। তোরা যদি সবাই আমার এখন বলিস ঢাকা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে চিৎকার করে বলতে, আমি বলতে রাজি আছি, ইয়েস আই ডিড রং থিং। কিন্তু দীপা আমার কিছুতেই ক্ষমা করতে চাচ্ছে না দোস্ত। এখন আমি কি করি বল? তুই কি চাস যে আমি দীপার সাথে কথা বলি? প্লিজ দোস্ত, কিন্তু ও যেন ঘুণাক্ষরে বুঝতে না পারে, প্লিজ। তুই যে কদিন আসিস পরিস্থিতিটা নর্মাল করার চেষ্টা করিস। একই ছাদের নিচে থাকি, একই বিছানায় ঘুমাই।
কেমন আছেন ভাই? আরে সাপকা, আরে মিয়া সকাল সকাল কি মনে করে? খালি সকাল সকাল না, সকাল সন্ধ্যা থাকবে বলে এসে পড়ছি। দেখেন না, ব্যাগ নিয়ে এসে পড়ছি। তাই নাকি? আরে কি যে ভালো। আসো 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 আসো। আসবো তো, থাকবো আর বিরক্ত করবো। বিরক্ত করবা? এটা কি কথা কইলা? তোমাদেরকে যে আমি কি পছন্দ করি, আমাদের কি ভালো লাগে তোমাদেরকে, তোমরা সবাই মিলে যদি এক পাশে থাকতা তাহলে যে কি আনন্দ হইতো। আসলে ভাই, সবাই বলতে কি আপনি উর্মিরও বুঝাইতেছেন? মানে কি? না মানে আপনি কি উর্মির লোক একসঙ্গে থাকার চিন্তা ভাবনা করতেছেন? তোমাকে মনের ভিতরে না খালি পাপ পাপ আর পাপ। কোনো সহজ কথাটাকেও তোমরা সহজভাবে নিতে পারো না, অন্য একটা অর্থ করে ফেলাও। তোমরা তো কবে মানুষ হবে না আমি বুঝতে পারি না। হবো হাসান ভাই, মানুষ হবো 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 করে কিন্তু হইতে পারতেছি না, তবে চেষ্টা করতেছি। দোয়া করেন। কই যাও? বাবুর বাসায়। তুমি না করে তুমি থাকবা, আমার বাবুর বাসায় কি দরকার? না হাসান ভাই, বাবু একা, সাজ্জাদ চলে গেছে তো। বাবু একা, সাজ্জাদ চলে গেছে, আর আমার বউ যে চলে গেছে আমি একা, এটা কোনো বিষয় না তোমার কাছে নাকি? আসু কেন নাজির কি বললাম আমি? না হাসান ভাই, মানে সাজ্জাদ চলে গেছে, আমি হয়তো বা ওর সাবস্টিটিউশন হইতে পারবো, কিন্তু ভাবি চলে গেছে এটার বিকল্প তো আমি হইতে পারবো না। হইতে গেলে মনে করেন যে অপারেশন করতে হবে, হরমোন চেঞ্জ করতে হবে, মানে নানান রকম জটিলতা ঝামেলা আছে না। তোমরা না সুস্থ না, তোমরা একেবারে অসুস্থ মানুষ। তোমার সাথে কথা বলাটাই উচিত না মানুষের, বুঝছো? একটা ভালো কথা বললেও তার 3000 দুইটা বাজে অর্থ না করলে তোমাদের ভাত হজমে না। তোমরা অসুস্থ কেন? এরকম একটা ফাজিল কোথাকার তোমরা। আচ্ছা হাসান ভাই, প্রমিস আর কোনো অর্থ খুঁজবো না, কোনো ভালো কথা কোনো খারাপ অর্থ খুঁজবো না, আমি আপনার সাথেই থাকবো। চলো। সত্যি থাকবা? সত্যি থাকবো। আসো আসো। দুপুরে ফিরে আসলা যে? শরীরটা খারাপ লাগতেছে। গোসলের জন্য গরম পানি করে দিব? দরকার নাই, জ্বর জ্বর ভাব লাগতেছে। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। আমি সিদ্ধান্ত নিছি যে আমি আবার লেখাপড়া করব। সিদ্ধান্তটা কার? তোর নাকি সাবকাত সাহেবের? নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতল, আমি স্বপ্নভূত প্রেতাত্মা।
আচ্ছা তুমি এত সুন্দর করে কথা গুছাই কেমনে বলবো? উমা, লেখাপড়া করি নাই দেখি কি কথা গুছিয়ে বলতে পারবো না? তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ক্লাস 5। আরো পড়তে ইচ্ছা করে? তা তো করে, করবে না কেন? কিন্তু ইচ্ছা করলেই তো আর হবে না। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। আমি সিদ্ধান্ত নিছি যে আমি আবার লেখাপড়া করব। সিদ্ধান্তটা কার, তোর নাকি সাফকাত সাহেবের? সিদ্ধান্তটা কার এটা তো জানার দরকার নাই। সিদ্ধান্তটা ভালো, এটাই যথেষ্ট। এর বেশি জানার কোনো দরকার নাই তোমার। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলছিস, আমার তো না জানাইলেও চলতো। এরকম ঠাস মাইরে কথা কবা না। তুমি সাফকাত সাহেবকে দেখতে পারো না এটা আমি জানি, তার মানে তো আর এইটা না যে লোকটা খারাপ। তুমি যখন জেলে ছিলা, লোকটা তোমার জন্য কি করে নাই? আচ্ছা ধর, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার চিনিস না, কোনোদিন দেখিস নাই, আমার জানিস না। হঠাৎ মনে কর সাফকাত সাহেবের সাথে আমার একদিন পরিচয় হইল, সে শুনলো যে আমি জেলে গেছি, তাইলে সে কি আমার জেল থেকে ছাড়ানোর কোনো চেষ্টা করতো? করতো না। কিন্তু সে যে জেল থেকে আমার ছাড়াইছে, যতটুকু না আমার জন্যে, তার থেকে অনেক বেশি তোর জন্যে। শোনো, যার নিজের মধ্যে সমস্যা আছে সে দেবতার মধ্যেও সমস্যা খুঁজে। আমি যে খারাপ এটা দুনিয়া সবাই জানে, তুই নতুন করে না বললেও সেটা চলবে। ধর এই আমি সেলিম যদি কোনো কোটিপতির ঘরে জন্ম নিতাম, তাহলে তো আমিও ভালো মানুষ হইতে পারতাম, পারতাম না? আমারে খারাপ করছে তো আমার অভাব। আর তোর ওই সাফকাত সাবরে মহান করছে কি জানিস? তার টাকা, আর কিছু না। দেখো, তোমার আগেও অনেকবার কইছি, এখন আবারও কইতেছি, তুমি সাফকাত সাহেব সাফকাত সাহেবই। নিজেদের মধ্যে তুলনা করবা না। তুমি তোমার জায়গায় থাকবা, অন্তত সারা জীবন থাকবা আমার কাছে। আমার জায়গা কোনটা? মানে? আমি অনেকদিন ধরে দেখতেছি আমার কোনো জায়গা নাই। তোর মধ্যে আমার জন্য কোনো জায়গা নাই। আরে কই যাও? বল। উর্মি, তুই আমার জন্য একটা কাজ করতে পারবি? কি কাজ? তুই তোর মতো সময় বের করে প্রতিদিন 1 ঘন্টা একটা মেরে পড়াইতে পারবি? বেতন কত? বেতন টেতন নাই, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। সরি, বেতন ছাড়া আমি পড়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যা চাবি তাই দিব, বক বক করিস না, বল। স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। আচ্ছা শোন, আমি তো সন্ধ্যার পরে বাসায় ফ্রি থাকি, তো তুই বাচ্চাটাকে মাসসহ পাঠিয়ে দিস আমার এখানে। আমি কিন্তু গিয়ে পড়াতে পারবো না দোস্ত। না না না, সন্ধ্যা পরে না, দিনে 1 ঘন্টা বাইর করতে হবে রে। কেন? আচ্ছা একটু ঝামেলা আছে, সন্ধ্যা পর পড়তে হবে না, ওরা একটু পেশাগত কাজে সন্ধ্যা পর বাইরে থাকতে হয়। পেশাগত কারণ মানে কি? আমি জ্যোতির কথা বলতেছি। জ্যোতি? আমি নিজেই পড়াইতাম, কিন্তু আসলে ওর হাজবেন্ড বিষয়টা ভালো চোখে দেখবে না, এই জন্য তো রিকোয়েস্ট করতেছি, প্লিজ। ও আচ্ছা শোন, তুই কি মানে কষ্ট করে হইলেও দিনে একটু সময় বাইর করতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি পারবো। থ্যাঙ্কস।
চেয়ে ভালো ছিল, অনেক বড় ছিল। তুমি আর কিছু বলবে? তুমি আমাদের বাসায় আসো না অনেকদিন। কারণ তুমি যেতে নিষেধ করেছো তাই যাই না। আমি তো বিপাশার জন্য যেতে নিষেধ করেছি, আমার জন্য তো করিনি। আচ্ছা শোনো, তোমাকে মনে হয় একটা কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমি বিপাশাকে ভালোবাসি। এখন এই বিষয়টা নিয়ে তোমার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু কাজ করুক, এটা কিন্তু আমি চাই না। আমি একদম চাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাক। আমি যদি যাই তোমার বাসায়, আমি বিপাশার জন্য যাব। ইজ দ্যাট ক্লিয়ার? বিপাশার ইন্ডিয়ান নাম্বারটা নেবে? দেবো? মানে বিপাশা ইন্ডিয়াতে, শান্তিনিকেতনে 2 মাস থাকবে। বিপাশা আমাকে না বলে ইন্ডিয়া চলে গেছে। ও তোমাকে কেন বলবে? ও তোমাকে হেট করে। বিপাশাকে তুমি ইন্ডিয়া পাঠিয়েছো, রাইট? শোনো সাজ্জাদ, বিপাশা নয় তো কি হয়েছে, আমি আছি না? তুমি আমার সাথে চোখ বন্ধ করে 2 মাস কাটিয়ে দাও। বিপাশা আসুন, তারপর নয় তুমি ওর কাছে চলে যাবে। আমি যদি ঠিক আগের মানে 5 বছর আগের সাজ্জাদ যদি হতাম, আমার সঙ্গে খেলা করার মজাটা তোমাকে বুঝিয়ে দিতাম। তোমার আমার ব্যাপারে আসলে কোনো আইডিয়া নেই। না, আইডিয়া আছে, আমি জানি। আমি তোমার পুরোটাই জানি। মেয়েদের নিয়ে ছেলে খেলা তো তুমি আমাকে দিয়ে শুরু করেছিলে, তাই না সাজ্জাদ? কি পালাচ্ছ? কার কাছ থেকে পালাচ্ছ? নিজের কাছ থেকে। সাজ্জাদ, হ্যাঁ সুমন, হ্যাঁ তুই কি বাসায় ফিরেছিস? ওকে ওকে, না না এমনি এমনি। ওকে বাই। হ্যালো। আমি কিন্তু তোমাকে ফলো করে তুমি কোথায় থাকো সেটা দেখে এসেছি। সো আমি আসবো মাঝে মাঝে। শোনো কান্তা, আমি না একটা আমার বন্ধুর বাসায় এসে উঠেছি। হ্যাঁ, তুমি এখানে এসো না, আসলে হবে কি মানে মানুষজন অন্য অর্থ করবে। তুমি তোমার বন্ধুর বাসায় উঠেছো কেন? তোমার বাসা নেই? আই নিড সাম চেঞ্জ, দ্যাটস ওয়াই। তাহলে তো তুমি আমার কাছে আসতে পারতে। আমার বাসায় তো কেউ নেই। ইউ কুড ইজিলি হ্যাভ সাম চেঞ্জ। কান্তা এরকম নির্লজ্জের মতো না কথা বলো না, ওকে? মেয়েদের এই নির্লজ্জ রূপটা আমার একদম ভালো লাগে না, পছন্দ না আমার, ওকে? হ্যালো হ্যালো,
বাইরে অনেক ঠান্ডা, আপনি ভেতরে এসে বসেন। না, ইটস ওকে, আই এম ফাইন হিয়ার। সুমন আসুক, তারপর যাবো। এই সিগারেট শেষ করতে করতে চলে আসবো। সিগারেট আপনি ভেতরে বসেও খেতে পারবেন। চা দেবো আপনাকে? চা? হ্যাঁ, দিতে পারো, তবে তোমার সাথে কথা বলতে বেশি ভালো লাগবে। বসো নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার বসতে হবে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। কি তোমার ভালো লাগবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে? বসুন। আচ্ছা দীপা, মনে করো একজন বিচারক, সে যখন আদালতে যায় তখন কিন্তু তাকে বসতে হয় উঁচু একটা জায়গায়। সে কিন্তু আমার মতো সাধারণ কোনো জায়গায় বসতে পারে না। তাকে সবসময় ভারী ভারী পোশাক পরে মুখ ভার করে রাখতে হয়, সবসময় ভীষণ কঠিন। এখন তুমি আমাকে একটা কথা বলো, সে যদি সারা দিন সারা রাত ঠিক এমন করে কাটায়, সে কি বেঁচে থাকতে পারবে? পারবে না, কখনোই পারবে না, নো ওয়ে। বাট আসার কথা হচ্ছে, ও বিচারক শুধুমাত্র আদালতে কিন্তু বিচারক। সে যখন বাড়িতে ফেরে তখন হয়তো সে একজন স্নেহময়ী বাবা, একজন রোমান্টিক স্বামী, হয়তো সে বউয়ের সঙ্গে হালকা পাতলা রসিকতাও করে। আপনি সব ফালতু কথা আমাকে কেন বলছেন? কারণ আছে, বলছি কারণ দীপা, তুমি যদি সারাক্ষণ এরকম এই যে মুখটা করে রাখো না, এরকম গম্ভীর মুখ করে যদি সারাদিন ঘোরো, তুমি কিন্তু খুব বেশি হলে 2 মাস বাঁচবে, বা টানা হাতছা করে 3 মাস, এর বেশি কিন্তু তুমি বাঁচতে পারবে না। পারবে? তো কি করব? হাসবো? হাসতে হাসতে আপনার গায়ে গড়িয়ে পড়বো? পড়লে পড়তে পারো, আই ডোন্ট মাইন্ড। আপনি ভেতরে বাইরে গিয়ে বসুন, চা হলে আমি আপনাকে দিয়ে দেবো। দীপা, একটা প্রবলেম যখন হয় মানুষের জীবনে, সেই প্রবলেমটাকে কি করতে হয়? ফেস করতে হয়। আর তুমি যেটা করছো সেটা হচ্ছে সুমনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে তুমি কিন্তু প্রবলেমটাকে এড়িয়ে যাচ্ছ। আমি কি করছি সেটা আমি জানি, আর আমি যেটা জানি না সেটা কেউ আমাকে শেখাতে পারবে না। এই বাসাটার মধ্যে না, মানে এই 4 দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে দিনের পর দিন তোমার ভেতরে একটা খুব বাজে একটা ব্যাপার হয়েছে, তুমি জানো? তুমি কি মনে করছো? তুমি মনে করছো যে এই বাড়িটাই তোমার জগৎ। দীপা, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তোমার উচিত কি জানো? তোমার উচিত একটা চাকরি বাকরি নেওয়া, বাইরের জগতের মানুষের সঙ্গে মেশা, মনের ভেতরটাকে একটু আলো বাতাস দেওয়া। তখন সেই বাতাসটা লাগলে হবে কি, তোমার কাছে মনে হবে যে সারাদিন পর যখন তুমি কাজ শেষ করে বাড়ি ফিরবে তখন দেখবে তোমার এতটা খারাপ লাগছে না। সত্যি। হাসান ভাই, আপনি একটা কাজ করেন, বিয়ে করে ফেলেন। বাসায় যদি নারী জাতির কোনো প্রতিনিধি না থাকে তাহলে বাসাটা এখন মরুভূমি মরুভূমি লাগে না? কথাটা মন্দ বলো নাই, তবে এই ক্ষেত্রে 2টা প্রবলেম আছে। প্রবলেম 2টা কি? প্রথম প্রবলেম হলো আমার এক্স ওয়াইফ। এক্স ওয়াইফ আমার প্রবলেম কি? এক্স তো এক্স, ডিভোর্স হয়ে গেছে, তাই না? এখন চোখ বন্ধ করে সেকেন্ড ম্যারেজ করে ফেলাম। আরে ভাই, কাগজে কলমে ডিভোর্স হলে তো আর হয় না, মন থেকে হইতে হয়। মনে মনে এখনো তো আমি তাকে অনেক ভালোবাসি। আপনার সেকেন্ড প্রবলেমটা? এই যে আমি পাইছি। সেকেন্ড প্রবলেম তো আরো মারাত্মক। মানে আমি তো মেয়েদের সাথে কথা বলতে কোনো কনফিডেন্সই খুঁজে পাই না। ধরো আমি একটা মেয়ের সাথে প্রেম করব, তার সাথে আমার কথা বলতে হবে না, তার পটাতে হবে না, আমি তো কোনো কনফিডেন্সই পাই না। মেয়ের সাথে কথা বলতে গেলে মনে হয় কি এখন এসে আমাকে ঝাড়ি মারবে। আসতেছো আমার নিয়ে হাসো, খেলো তোমরা ভাই, আমি খেলবো ভাই। ঠিক আছে ভাই। শুনুন হাসান ভাই, আপনার আসলে কনফিডেন্স লেভেলটা একটু কম আছে।
সেইটাই হবে হয়তো। শুনেন, আপনি কিন্তু মানুষ ভালো, কিন্তু হচ্ছে কি ভাবেন একরকম, কাজ করেন আর একরকম। যে কাজটা করেন ওটা হয়ে যায় বোকার মতো। রাইট, বাবু ঠিক বলছে। এটা কনফিডেন্সের অভাবই হয়, আমি জানি। কিসের থেকে কি হয় না হয় আমি কিছুই বলতে পারবো না, তবে এইটুকু বুঝি যে আমি যেখানে সেখানে বোকার মতো কাজ করে ফেলি। আচ্ছা শুনেন, আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে আসতেছি। কি? জাস্ট ওয়েট অ্যান্ড সি। কার্ড কি পাইছিলেন? পাইছি। আমি তো কিছুই বুঝতেছি না, ও আবার কি আনতে যেতেছে, আমি আবার কোন বিপদের মধ্যে পড়ি বলতো দেখি। আমিও যাই না। কি পাইছো তুমি? আরে মেয়ে আপনার। আমি পাইছি, ও কি পাইছে দেখি। এইবার তো আমি তাহলে 300 হলো তো। এই না না সময় কি এটা? এ দেখো মিয়া, হিপনোটিজমের সিডি। মানে শুনেন, কনফিডেন্স লেভেল যাদের কমে যায় এই সিডিটা শুনলে তারা অটো সাজেশন পায় সিডির থেকে, তখন তাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। মানে আমি সম্মোহিত হয়ে যাব? ইয়েস মাই ফ্রেন্ড। যত সব ফালতু কথা। হাসান ভাই, যেটা জানেন না সেটা কথা বলেন না। আমি কি জানবো? হিপনোটিজম নিয়ে আমাকে জানতে হবে? বাংলাদেশে কি জানার জিনিসের অভাব পড়ে গেছে নাকি? হাসান ভাই, এটা একদম 100% সাইন্টিফিক একটা ব্যাপার। আমাদের উর্মি আছে না, তার কনফিডেন্স লেভেল তো কমে গেছিল আপনার মতো, তারপর এটা শুনছে, এটার থেকে অটো সাজেশন নিছে, তারপর তার কনফিডেন্স কত বাইরে গেছে। আপনি উর্মির সাথে কথা বলতে চান, আমি ফোন লাগাই দিব। তাই নাকি? সত্যি? বিষয় নাহলে আপনি উর্মিরে ফোন দেন। আচ্ছা দাঁড়ান, আমি ফোন লাগাই দিতেছি। দাঁড়ান, আগে উর্মিরে ফোন করে লই। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতন। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে